এই প্রথমবার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভাপা রান্না করলাম। যেহেতু চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভাপা রান্না করতে হয়, তাই গতকাল বাজার থেকে এই ছোট ছোট চিংড়ি মাছগুলো কিনে এনেছিলাম। রাতে বাজার করলে ছোট মাছ না কেটে আমি ওইভাবেই ফ্রিজে রেখে দেই, তো চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন রান্না করার আগে মাছগুলো বেছে ভালোভাবে ধুয়ে নিলাম। বড় বড় চিংড়ি মাছের চেয়ে এই ছোট ছোট চিংড়ি মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিছু শাকও কিনে এনেছি, এগুলো ডাটা শাক। ডাটা শাক রান্না করলে অনেক নরম হয় আর খেতেও ভালো লাগে। লাল শাকের চেয়ে আমার কাছে কেন জানি এই শাকটাই বেশি ভালো লাগে। আমার প্রতিটা রান্নাতেই কিন্তু আমার নিজে হাতে তৈরি করা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করি। গোটা মরিচ এবং গোটা হলুদ গ্রামের কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে সেগুলো রোদে ভালোভাবে শুকিয়ে এগুলো গুঁড়া করা হয়েছে। এগুলো একেবারে ফ্রেশ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, এর মধ্যে চুল পরিমাণও ভেজাল দেওয়া নেই। সেই সাথে আপনারা পেয়ে যাবেন একেবারে ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেল। দুই জাতের সরিষা দিয়ে কিন্তু এই সরিষার তেল তৈরি করা হয়েছে। তেল দেখলেই কিন্তু বুঝতে পারবেন একেবারে খাঁটি তেল, এর মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল দেওয়া নেই। যারা যারা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেল নিতে চান, অবশ্যই মিতুস ড্রিম পেজে অথবা মিত্র মশলাদানি পেজে আমার সাথে সরাসরি কথা বলে অর্ডার করতে পারবেন। আজকে দুপুরের জন্য যা যা রান্না করব সবকিছু রেডি করে নিয়েছি, এখন রান্নাগুলো বসিয়ে দিব। যেহেতু আজকে কচুরলতি একটু আলাদাভাবে রান্না করব, তাই একটা স্টিলের বাটি নিয়েছি, সেখানে কচুরলতি গুলো দিয়ে দিলাম। তারপরে বেশি করে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম। এবার একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। কচুরলতি সাধারণত চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি স্বাদ লাগে। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল, তারপরে বেশি করে সরিষার তেল দিয়ে এখন ভালোভাবে মেখে নিব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব। বড় বড় চিংড়ি মাছের চেয়ে কেন জানি এই ছোট ছোট চিংড়ি মাছগুলো খেতেই বেশি ভালো লাগে। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু মেখে নিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম আর সাথে সামান্য একটু কালিজিরা দিয়ে দিলাম। সরিষার তেলের মধ্যে একটু কালিজিরা ভেজে কচুরলতির মধ্যে দিয়ে দিব, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। সামান্য একটু লেবুর রসও দিয়ে দিলাম, এতে করে খাওয়ার সময় আর গলা চুলকাবে না। তারপরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। যেহেতু ভাবে রান্না করব, তাই পানি একদমই দেওয়া যাবে না, তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। কড়াইয়ে বেশি করে পানি দিয়ে স্টিলের বাটিটা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পরে উপরে একটা শিল দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে পানির বলক উঠবে, সেই সাথে কচুরলতিও রান্না করা হবে। এই পাশে শাক রান্না করব, তাই বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভেজে নেওয়ার পরে শাকগুলো দিয়ে দিলাম। শাক সাধারণত আমি সিদ্ধ করে বাগার দেই, তবে এই শাকগুলো অনেক নরম, তাই আমি এভাবেই রান্না করছি। ইদানিং লাল শাক রান্না করলে কেন জানি খসখসে হয়, তবে লাল শাকের চেয়ে এই ডাটা শাক খেতেই কিন্তু বেশি ভালো লাগে। সবকিছুতেই এখন ভেজাল দেওয়া থাকে, ভেজাল ছাড়া কোনো জিনিসই এখন বাজারে পাওয়া যায় না। শাক ভাজি তো রান্না করা হয়ে গেল, মাত্র 5-6 মিনিটেই রান্না করা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আর এদিকে কচুরলতিও প্রায় রান্না করা হয়ে গেছে। কচুরলতি এভাবে রান্না করার জন্য আমার অনেক সময় লেগেছে, প্রায় 45 মিনিট। আপনারা কে কে কচুরলতি এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, তবে আমার কাছে কেন জানি খুব একটা ভালো লাগেনি। রান্না বান্না তো হয়ে গেল, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।